আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। টাইপ ভিত্তিক গণিত এমসিকিউ টার্গেট 30 কোর্সের আজকে আমাদের দশম ক্লাস। দেখতে দেখতে ইতিপূর্বে আমরা 9টি ক্লাস শেষ করেছি। 9টি ক্লাসে আমরা প্রথম 7টি অধ্যায় শেষ করেছি, প্রথম 6টি অধ্যায় শেষ করেছি প্রথম 9টি ক্লাসে। আজকে আমরা দশম ক্লাসে সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। সাধারণ গণিত বইয়ের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, এই অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমরা ব্যবহারিক জ্যামিতির যত প্রকার এমসিকিউ আছে সব এমসিকিউ সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। খুব সহজভাবে, খুব সুন্দরভাবে তোমরা ম্যাথগুলো সব বুঝতে পারবে এবং এর পরবর্তীতে এই অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, এটুকু আশা রাখতে পারি। সবাই মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ক্লাসটা সম্পূর্ণ শেষ করবে এবং ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদেরকে মেনশন করবে, তোমার বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করবে, যেন তোমার পাশাপাশি তোমার বন্ধুরাও ক্লাস দেখে উপকৃত হতে পারে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো, আমি মূলত আমাদের কোর্সটার নাম কি? জেনারেল ম্যাথ ফ্রি গণিত এমসিকিউ বুস্টার টার্গেট 30। তো অধ্যায় হলো 7 ব্যবহারিক জ্যামিতি। ভর্তি হতে বা যে কোনো কোর্স সম্পর্কে আমাদের যে কোনো রিপন্স একাডেমির যে কোনো কোর্সে ভর্তি হতে যদি চাও তুমি, যেমন আমাদের অনেক ধরনের কোর্স চালু থাকে, তুমি যে কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবা, হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা রিপন্স একাডেমির পেজে মেসেজ দিলেও হবে। তারপরে দেখো, এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা আমি সবার আগে রাখছি, কারণ আমরা অনেক স্টুডেন্ট আছি যে ধৈর্য থাকে না আমাদের। ধৈর্যের কারণে আমরা দেখি যে 5 মিনিট ভিডিও দেখার পরে চলে যাই, ধৈর্য হারা হয়ে যায়। ওই যে তোমাদের বলি, টিকটকের যুগ। আমরা 30 সেকেন্ডের ভিডিও দেখতে দেখতে এখন আর মনে করো যে এই আধা ঘন্টার ভিডিও দেখার মতো ধৈর্য থাকে না, 1 ঘন্টার ভিডিও দেখার মতো ধৈর্য থাকে না, যার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনটা সবার আগে রাখা হয়েছে। একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? কোশ্চেনটা হলো 5টা। কোশ্চেনটা হলো কয়টা? 5টা। একদম মুখস্থ করে ফেলো। এখন তুমি বলতে পারো ভাই মুখস্থ করতে বললেন, হ্যাঁ মুখস্থ করতে বললাম, কারণ এই কোশ্চেনটা আজকে তুমি এসএসসি পরীক্ষা দিবে, আজকে পাবা। তারপরে তুমি চাকরির পরীক্ষা, যে কোনো চাকরির পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটা পাওয়ার সম্ভাবনা আছে। তুমি বিসিএস দিতে যাবা, এই কোশ্চেনটা পাবা। তার মানে নবম দশম শ্রেণীর প্রত্যেকটা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমাকে যদি বলি এটা মুখস্থ না করে তোমাকে বুঝতে হবে, তখন তোমাকে কি করতে হবে? এই 5টা স্বতন্ত্র উপাত্ত কি কি খুঁজে খুঁজে বের করতে হবে, তারপরে ওইটা মনে রাখতে হবে। তার জন্য তোমাকে আরো প্যারা নিতে হবে, যেহেতু তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, পরীক্ষার যেহেতু সময় নাই, যার জন্য এত প্যারা নেওয়ার প্রয়োজন নেই। জাস্ট মুখস্থ করে ফেলো এটা। একটি স্বতন্ত্র একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? 5টি। কয়টি? 5টি। কয়টি? 5টি। একদম মুখস্থ করে ফেলবা। কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। তারপরে আসো, তারপরে 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 নিম্নে, এটা হবে না, এটা দ্বারা কোশ্চেনটা ভুল আছে, কারণ এখানে একটা তথ্য দেওয়া আছে আর কোন তথ্য দেওয়া নেই। দেখো তারপরে, নিচের 3টি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? দেখো, তোমরা যারা গত ভিডিও দেখছো, আমি ওই টাইমে একটা কথা লিখছিলাম, তোমাদের হয়তো লেখা আছে কিনা আমি জানি না, যার জন্য আজকে আমি আবার লিখে দিব। একটা ত্রিভুজ হওয়ার জন্য শর্ত হলো, ত্রিভুজ হওয়ার শর্ত লেখো, ত্রিভুজ হওয়ার শর্ত, ত্রিভুজ হওয়ার শর্ত, ত্রিভুজ হওয়ার, ভাই কি ত্রিভুজ হওয়ার কি শর্ত? ত্রিভুজ হওয়ার শর্ত হলো, যদি 3টা বাহুর ক্ষেত্রে, এখানে যদি 3টা বাহুর দেওয়া বলছে, ত্রিভুজ হওয়ার শর্ত 3টি বাহুর ক্ষেত্রে, 3টি বাহু দেওয়া থাকলে, বা তুমি লিখতে পারো 3টি বাহু দেওয়া থাকলে ত্রিভুজ হওয়ার শর্ত। আমরা লিখে 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 দিই, 3টি বাহু দেওয়া থাকলে, 3টি বাহু দেওয়া থাকলে ত্রিভুজ হওয়ার শর্ত। দেখো, 3টি বাহু দেওয়া থাকলে ত্রিভুজ হওয়ার শর্ত হলো, ধরো একটা বাহু ধরলাম আমি এ, একটা বাহু ধরলাম বি, একটা বাহু ধরলাম সি। এই 3টা বাহু দ্বারা ত্রিভুজ তখনই সম্ভব, মানে এটা এই টাইপের এমসিকিউ তোমরা একদম এই টাইপের এমসিকিউ পাইতে পারো এবিসি দ্বারা। তার মানে একটা ত্রিভুজ হওয়ার শর্ত হলো, যদি ত্রিভুজের 3টা বাহু এরকম হয়, একটা এ, একটা বি, একটা সি, তাহলে এটা দ্বারা তখনই ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। আমি চাইলে এরকম ভাবে আঁকাইলাম ত্রিভুজ হয়ে গেল না, এরকম ভাবে আঁকাইলে ত্রিভুজ হবে না। এরকম ভাবে তুমি ইচ্ছা মতো ধরো এরকম নিলাও ত্রিভুজ হয়ে গেল না, হয় নাই। তুমি এরকম ইচ্ছা মতো কোনো কিছু নিতে পারবে না, এটা হয়তো হয়েছে কিন্তু ইচ্ছা মতো নিলে হবে না। কি করতে হবে তাহলে তোমাকে? ধরো এখানে ক্ষুদ্রতম 2 বাহু, তুমি লেখো ত্রিভুজ হওয়ার, 3টি বাহু দেওয়া থাকলে ত্রিভুজ হওয়ার শর্ত 1, মানে এটাই একটাই শর্ত লিখবা, ক্ষুদ্রতম 2 বাহুর যোগফল, ক্ষুদ্রতম
2 লেখা রাখবা তোমরা নোট খাতার মধ্যে এগুলো লেখো না কি জন্য, তাহলে আমি কি জন্য লিখে দিই এগুলা, তাহলে তোমরা অ্যান্সার লেখো, অ্যান্সার লিখবে তাহলে এটা নোট খাতা বুঝবা তুমি পরে। এভাবে মানে সূত্র লিখবা, তারপরে এভাবে লিখবা ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল যোগফল গ্রেটার দেন মানে বড় হবে বৃহত্তর বাহু অপেক্ষায়, বৃহত্তর বাহু। তার মানে ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল বা সমষ্টি, ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল বা সমষ্টি বড় হবে বৃহত্তর বাহুর থেকে। ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল কি হবে ভাইয়া, বড় হবে কার থেকে, বৃহত্তর বাহুর থেকে। বৃহত্তর বাহু এইভাবে লিখলাম কি জন্য, আমি গত ক্লাসে হয়তো এ বি সি লিখলাম, পরবর্তী দেখলাম তোমরা অনেক স্টুডেন্ট এইসব ম্যাথে ভুল করবা, কোথায় ভুল করবা আমি একটু পরে বুঝাই দিব। তো এইসব যেন ভুল না হয় যার জন্য আমি এটা আবার লিখে দিলাম। তো ত্রিভুজ তিনটি বাহু দেওয়া থাকলে ত্রিভুজ হওয়ার শর্ত কি, ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল বৃহত্তর বাহুর থেকে বড় হতে হবে। ধরো আমি যদি লিখি তাহলে এ প্লাস বি একটা ত্রিভুজ হবে, এটা ত্রিভুজ হওয়া সম্ভব যদি গ্রেটার দেন সি হয় এবং এখানে সি বড়, এখানে কি সি বৃহত্তর, সি কি ভাইয়া বৃহত্তর, সি বৃহত্তর, এখানে সি বৃহত্তর, সি বৃহত্তর যদি হয় তারপরে কি হবে, এ প্লাস সি গ্রেটার দেন বি, সরি গ্রেটার দেন বি, কখন, যদি বি বৃহত্তর হয়, যদি বি বৃহত্তর হয়। তারপরে তারপরে হলো বি প্লাস সি, এটা দ্বারা ত্রিভুজ হবে যদি এ গ্রেটার দেন হয়, মানে যদি এ বৃহত্তর হয়, লিখে রাখো এগুলা বৃহত্তর হয়। তার মানে একটা ত্রিভুজ কখন হবে, একটা ত্রিভুজ গঠন হওয়ার শর্ত কি, একটা ত্রিভুজ গঠন হওয়ার শর্ত হলো ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল বৃহত্তর বাহু অপেক্ষায় বৃহত্তর হতে হবে, ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল বৃহত্তর বাহু অপেক্ষায় বৃহত্তর হতে হবে। তার মানে একটা ত্রিভুজে কয়টা বাহু থাকে, তিনটা বাহু থাকে, তিনটা বাহু দ্বারা ত্রিভুজ তখনই গঠন করতে পারবো আমি যখন ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল বৃহত্তর বাহু অপেক্ষায় বৃহত্তর হবে। তাহলে দেখো এখানে কি বলছে, একটা আছে 3, একটা আছে 4, একটা আছে 5, দেখো তো ক্ষুদ্রতম দুই বাহু কোন কোনটা, 3 আর 4 হলো ক্ষুদ্রতম, তার মানে 3 আর 4 যোগ করো কত হয় 7, 7 কি 5 এর থেকে বড়, হ্যাঁ 7 5 এর থেকে বড়, তার মানে এটা দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তারপরে দেখি 5 আর 6, 5 আর 6 যোগ করলে ক্ষুদ্রতম কত কত, 5 আর 6 হলো ক্ষুদ্রতম, তার মানে 5 প্লাস 6 যোগ করলে কত হইতেছে 11, এখানে কি 8 ছিল, 8 এর থেকে বৃহত্তর না, তার মানে এটা দ্বারা ত্রিভুজ হবে না, এটা দ্বারা ত্রিভুজ হবে না। তারপরে দেখো নিচে কি দেখা যায়, তারপর আমি এখানে লিখি, তোমরা একটু দেখা গেলে এখানে লিখি তাহলে। তারপর দেখো বলছে 4 5 10, 4 প্লাস 5 যোগ করলে কত হয় ভাইয়া 9, কত হয় 9, 9 কি 10 এর থেকে বড় না, 10 এর থেকে বড় না, তার মানে এটা সম্ভব না। তারপরে বলছে ক্ষুদ্রতম কোন দুইটা, মানে ক্ষুদ্রতম বাহু দেখবা, 8 আর 3, 8 3 কত 11, 8 3 11, 9 থেকে কি বড় না, এটাও সম্ভব না, সরি 8 3, হ্যাঁ 8 3 11, 9 এর থেকে বড়, তার মানে এটা দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তার মানে এটা মেবি 8 না হয়ে মেবি 4 হওয়ার কথা ছিল, এটা মেবি 4 হইতো, কারণ 8 3 11, 9 এর থেকে বড়, তার মানে এটা দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, এটা দ্বারা ত্রিভুজ অঙ্কন করা কি সম্ভব। তো দুইটাই অ্যান্সার আসতেছে আমাদের, 4 আর 3 যোগ করলে 7, 4 আর 3 যোগ করলে 7 যা 5 এর থেকে বড়, এটা দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তারপরে 5 4 যোগ করলে 9, এটা ছোট 10 এর থেকে, এটা দ্বারা সম্ভব না। 5 6 যোগ করলে 11, 8 এর থেকে ছোট, এটা দ্বারা সম্ভব না। এটা 8 3 11, 9 এর থেকে বড়, তার মানে এটা দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তার মানে এখানে দুইটা অ্যান্সার, কয়টা কোনটা অ্যান্সার, এটার অ্যান্সার, মানে এটার 3 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হলো ক আর বড় ঘ, ক আর ঘ, ক আর ঘ এটার অ্যান্সার। এটা হয়তো 4 থাকতো, যা অন্য কোনো কিছু থাকতো, যাই হোক যেটা আছে আমরা দুইটা লিখবো, এটার অ্যান্সার কোনটা, এই দুইটা। পি কিউ আর এর জন্য নিচের কোন তথ্যগুলো প্রয়োজন, মানে একটা ত্রিভুজ অঙ্কন করছে, পি কিউ আর একটা ত্রিভুজ অঙ্কন করছে, নিচের কোন তথ্যগুলো প্রয়োজন ত্রিভুজ অঙ্কন করার জন্য, জাস্ট তিনটা কোণ দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা কি সম্ভব। আমাদের বলছে 3 কোণের পরিমাণ 180 ডিগ্রি ত্রিভুজের, এখানে দেখো চালাকি করে প্রথমে 3 কোণের পরিমাণ 180 ডিগ্রি দিছে, 60 50 কত হলো 110 আর 70 কত 180, তার মানে 180 ডিগ্রি কোণ আছে, 180 ডিগ্রি কোণ আছে, তাহলে কি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। এটা কথা মনে রাখবা, শুধু তিনটা কোণ দেওয়া থাকলে কখনোই ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না, শুধু তিনটা কোণ দেওয়া থাকলে কখনোই ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না, মাথায় রাখবা ভাইয়া, এই কথাটা মাথায় রেখে ভাইয়া, ঠিক আছে, যে একটা ত্রিভুজের তিনটা কোণ দেওয়া থাকলে কখনোই ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। যদি সম্ভব না হয় তার পরবর্তী কোশ্চেনে আসো, খ নম্বরে কি বলছে, পি কিউ ইকুয়াল টু 6 সেমি, কিউ আর ইকুয়াল টু 9 সেমি এবং পি আর ইকুয়াল টু 12 সেমি। তো এখানে তিনটা বাহু দেওয়া আছে, তো বাহু তিনটা যোগ করি, ক্ষুদ্রতম দুই বাহু যোগ করবো, মেন কথা হলো ক্ষুদ্রতম 6
প্লাস 9 যোগ করলে কত হবে ভাইয়া 6 9 15 কত হইতাছে 15 যা 12 থেকে বড়, তার মানে এটা দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যাবে, তার মানে 2 নং দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তারপরে দেখি পরেরটা মধ্যেও সেম, দেখো 50 50 100 আর 80 কত হলো 180, তার মানে এটা দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যাবে না, কারণ তিনটা কোণ দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যায় না। পি কিউ ইকুয়াল টু 4, কিউ আর ইকুয়াল টু 7, পি আর ইকুয়াল টু 11। তো আমরা একটু যোগ করে দেখি, 4 আর 7 যোগ করলে কত হবে 11, আর এখানে আছে কত 11, তাহলে ভাইয়া সমান হলো, তাহলে কি ত্রিভুজ অঙ্কন করা হবে, তাহলে কি ত্রিভুজ অঙ্কন করা যাবে, বললো এখানে সমান হয়েছে, তাহলে কি ত্রিভুজ অঙ্কন করা যাবে, বলো তো দেখি যাবে কিনা, তোমরা একটু কমেন্ট করো। এটা দ্বারা কি ত্রিভুজ অঙ্কন করা যাবে, তোমরা একটু কমেন্ট করো, এটা দ্বারা কি ত্রিভুজ অঙ্কন করা যাবে, একটু কমেন্ট করে জানাও সবাই, যাবে কিনা একটু জানাও। তোমরা জানানোর সাথে সাথে আমি বলে দিলাম না যাবে না। কি জন্য যাবে না ভাইয়া, কি জন্য যাবে না, কারণ দেখো আমি বলছিলাম বড় হতে হবে, দেখো কথাটা দেখো ভালো করে, বড় হতে হবে, আমি কিন্তু এখানে সমান চিহ্ন দিই নাই, যদি বলতাম বড় অথবা সমান হতে হবে তাহলে হয়তো, সমান হলেও হবে না, মেন কথা বড়ই হতে হবে। কি হতে হবে ভাইয়া, বড় হতে হবে, ছোট হলে চলবে না, সমান হলেও চলবে না। বুঝতে পারছো, বুঝতে পারছো ভাইয়া, আশা করি বুঝতে পারছো। দেখে আসি ক্লাসটা রানিং আছে কিনা, দেখে আসি একটু ক্লাসটা চলতেছে কিনা। হ্যাঁ আলহামদুলিল্লাহ ক্লাসটা রানিং আছে, ক্লাসটা চলতেছে। তো যেন আমাদের ক্লাসে কোনো সমস্যা না হয়, যার জন্য আমাদের 5 মিনিট 10 মিনিট পর পর একটু দেখতে যেতে হয় যে ক্লাসটা রানিং আছে কিনা। দেখো তারপর বলছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 এবং 6 সেমি, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত একক হলে ত্রিভুজটি অঙ্কন করা যাবে। অ্যান্সারটা তোমরা ড্রপ করো, অ্যান্সারটা তাড়াতাড়ি কমেন্টে লেখো, কমেন্টে তাড়াতাড়ি অ্যান্সারটা ড্রপ করে দাও, লিখে দাও দেখি, তারপরে আমি একটু অ্যান্সারে চলে আসি, তোমরা একটু লিখে দাও কমেন্টে অ্যান্সারটা লিখে দাও। আমি এটার অ্যান্সার লিখতে লিখতে তোমরা এটা মুছে ফেললাম, এখন আমি লিখবো। দেখো এখানে কয়টা বাহু আছে ভাইয়া, কয়টা বাহু আছে, দেখো তুমি প্রথমটা যদি চিন্তা করো আছে হলো 4 6, তুমি যদি 11 সাথে চিন্তা করো, তুমি যদি ক নাম্বারের সাথে চিন্তা করো, তাহলে 11 কি বড় বাহু, তাহলে 4 আর 6 যোগ করলে কত হলো 10, 11 থেকে কি বড়, 11 থেকে বড়, 11 থেকে কি বড় ভাইয়া না, তার মানে এটা তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। তারপরে খ নাম্বার চিন্তা করো, 4 6 তারপরে কত 7, 4 7 যোগ করলে কত ভাইয়া 10, 7 থেকে কি বড়, হ্যাঁ 7 থেকে বড়, তার মানে ত্রিভুজ অঙ্কন করা যাবে। তারপরে তুমি চিন্তা করো ভাইয়া, তুমি বলতে পারো ভাইয়া এখানে তো 2 আছে, এখানে 2 আছে, 4 আর 6 যোগ করলে 2 এর থেকে বড় হয়, 4 আর 6 যোগ করলে 2 এর থেকে বড় হয়, হ্যাঁ তাই তো হয়, তাই তো হইতেছে, 4 আর 6 যোগ করলে তো 2 এর থেকে বড় হইতেছে, তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে না কিছু কেন ভাইয়া, তুমি আমাকে কোশ্চেন করলে ভাই যাবে না কি জন্য, আপনি তো বলছেন দুই বাহুর যোগফল বড় হলেই যাবে, তো 4 আর 6 যোগ করলে 10, এখানে দেওয়া আছে 2, তাহলে তো ত্রিভুজ অঙ্কন করে যাওয়ার কথা, তাহলে কি যাবে ভাইয়া না যাবে না, কি জন্য যাবে না, চলো দেখি আমরা, চলো যাবে না কি জন্য, দেখো আমি এখানে নিলাম 4 6 আর কত বাহু আছে আমাদের 2, আমার কথা হলো ক্ষুদ্রতম 2 বাহু, আমার কথা কি ভাইয়া ক্ষুদ্রতম 2 বাহু, আমি তো বলি নাই যে কোনো বাহু দিন নিলেই হবে বা যে বাহু দেওয়া থাকবে ওই বাহু নিব, আমার কথা কি ক্ষুদ্রতম 2 বাহু নিতে হবে। এখানে ক্ষুদ্রতম কোন বাহু, দুইটা ভাইয়া, এই বাহু আর এই বাহু হলো ক্ষুদ্রতম, তার মানে তুমি 4 আর 2 যোগ করলে কত হবে 6, বৃহত্তর বাহু কত 6, তুমি যদি এইভাবে লেখো ইকুয়াল 6 হবে বা সমান হবে এটা, তাহলে যাবে না। কি জন্য যাবে না বুঝতে পারছো ভাইয়া, কি জন্য যাবে না বুঝতে পারছো, আমার কথা কি, কথা হলো তখনই যাবে, তখনই যাবে যখন ক্ষুদ্রতম 2 বাহুর যোগফল কি হবে বড় হবে, ক্ষুদ্রতম 2 বাহুর যোগফল বড় হবে। এইখানে 4 6 দেওয়া আছে 10, ভাইয়া এখানে তো 2 দেওয়া আছে, তাহলে তো যাবে না ভাইয়া, যাবে না, তাহলে যাবে না, তোমাকে দেখতে হবে ক্ষুদ্রতম 2 বাহু কোন দুইটা। তারপরে দেখো এখানে তুমি যদি এটা চিন্তা করো, 4 6 দেওয়া আছে কত ভাইয়া 1, দেওয়া আছে কত 1, তোমার কি করতে হবে ভাইয়া 4 এর 6 যোগ করে 10, একের থেকে বড়, তাহলে ত্রিভুজ হয়, তাহলে ত্রিভুজ হয় না ভাইয়া, তাহলে কি ত্রিভুজ হয় না, তাহলে ত্রিভুজ হয় না, কি জন্য হয় না ভাইয়া, কারণ ক্ষুদ্রতম 2 বাহু, ক্ষুদ্রতম 2 বাহু কোন বাহু 4 প্লাস 1 ইকুয়াল টু আসতেছে 5, ছোট যা কি ছোট 6 এর থেকে, সরি 6 এর থেকে যা কি ছোট, তো 6 এর থেকে ছোট বিদায় এটা দ্বারাও ত্রিভুজ হবে না, এটা দ্বারাও ত্রিভুজ হবে না। কি জন্য হচ্ছে না, কি জন্য হচ্ছে বুঝতে পারছো সবাই, কি জন্য হচ্ছে, আমার টার্গেট কি, যে যে বাহুর সাথে মানে তুলনা করতে বলছে আমরা বাহুগুলাকে নিব, নেওয়ার পরে ক্ষুদ্রতম 2 বাহু খুঁজে বের করব, ক্ষুদ্রতম 2 বাহু খুঁজে বের করে যোগ করব, যোগ করার পরে আমরা দেখব বড় বাহুর থেকে বড় হয়েছে কিনা। তুমি বলতে পারো ভাইয়া এত টাইম করতে তো অনেক, মানে এতগুলা কাজ করতে তো অনেক টাইম লাগবে, না ভাইয়া এতগুলা কাজ করতে অনেক টাইম লাগবে না, কারণ তুমি তো এক্সপার্ট হয়ে গেছো, এই ক্লাস দেখার পরে তুমি তো এক্সপার্ট এখন, তুমি কি আর এই 4 আর 6 আগে যোগ করবা সব সময়, তুমি দেখবা 4 আর 1 যোগ করলে 5 আছে 6, 4 আর 1 যোগ করলে কত ভাইয়া 5 আর হলো 6, তার মানে ছোট, তারপরে তুমি করবা 4 আর 2 যোগ করবা 6,
তারপরে কি হলো 6, তারপরে তুমি 4 আর 7 যোগ করবা, 4 আর 6, তার মানে এই তিন বাহুর মধ্যে চিন্তা করলে তোমার এই দুইটা ক্ষুদ্র বাহু, তো এই দুইটা ক্ষুদ্র বাহু যোগ করবা, বড় বাহু থেকে, মানে বড় বাহু থেকে বড় হচ্ছে, তার মানে হবে ক্ষুদ্র বাহু দুইটা যোগ করবা, বড় বাহু থেকে সমান হচ্ছে, মানে ছোট হচ্ছে, তার মানে এটা হবে না। ক্লিয়ার? ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তারপরে দেখো, ও স্থূলকোণে ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ আঁকা যাবে, মানে এই দুই একটা একটু টাইপিং মিস্টেক তো আছে, একটা বাদ দাও। স্থূলকোণে ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত ডিগ্রি হলে ত্রিভুজ অঙ্কন করা যাবে? বা স্থূলকোণ মানে কি 90 ডিগ্রি থেকে বড়, স্থূলকোণ মানে কি 90 ডিগ্রি থেকে বড়। তো 90 ডিগ্রি থেকে বড় যদি হয়, তার মানে একটা ত্রিভুজ অঙ্কন করছো তুমি, ধরো এরকম। আসো দেখি আমরা, দেখি ম্যাথ কিভাবে ইজি হয়, জ্যামিতি কিভাবে ইজি হয়, আমরা তাই দেখবো। জ্যামিতি সহজ। দেখো একটা ত্রিভুজ অঙ্কন করলাম আমরা, এরকম একটা ত্রিভুজ অঙ্কন করলাম। দেখো এটাকে আমরা এইভাবে নেই, ত্রিভুজ অঙ্কন করে নিলাম এরকম। তো এটা কি 90 ডিগ্রি থেকে বড় হয়েছে না? ধরো এটা 120 ডিগ্রি, ধরো এটা 120 ডিগ্রি, কারণ বলছে স্থূলকোণ। কি বলছে ভাইয়া? স্থূলকোণ। স্থূলকোণ মানে কি 90 থেকে বড় হতে হবে, 180 থেকে ছোট হতে হবে। তারপর 90 থেকে বড়, 91 না নিয়ে আমরা 100 নেই বা 120 নেই, ধরো 100 ডিগ্রিও নিতে পারো তুমি, 100 ডিগ্রিও নিতে পারো, তাও স্থূলকোণ হয়েছে। তুমি জানো ত্রিভুজের 3 কোণের পরিমাণ কত হতে হবে? 180। ত্রিভুজের 3 কোণের পরিমাণ কত হতে হবে? 180। তার মানে এইখানে যদি 90 এর থেকে বড় হয়, এখানে যদি 100 হয় বা 120 হয়, তার মানে এই দুই কোণ কি হতে হবে? সূক্ষ্মকোণ হতে হবে। এই দুই কোণ কি হতে হবে ভাইয়া? সূক্ষ্মকোণ হতে হবে। দুই কোণ কি হতে হবে? সূক্ষ্মকোণ হতে হবে। সূক্ষ্মকোণ মানে কি 90 এর থেকে ছোট হতে হবে। 90 এর থেকে কি হতে হবে? ছোট হতে হবে। 90 এর থেকে ছোট হতে হবে, বড় হওয়া যাবে না, 90 হওয়া যাবে না, 90 হওয়া যাবে না, 90 এর থেকে ছোটই হতে হবে। 90 থেকে কি হতে হবে? ছোট হতে হবে। এখন আসো আমরা দেখি কোন কোন বাহুগুলা 90 থেকে ছোট আছে। আসো 30 আর 60 যোগ করলে কত হয়? 90। 30 আর 60 যোগ করলে 90, আমি বলছি 90 থেকে ছোট হতে হবে, তার মানে 90 সমান সমান, তার মানে এটা হবে না। 45 যোগ করলে কত হয়? 90, তার মানে এটা সমান, এটাও হবে না। তারপরে 50 আর 30 যোগ করলে কত হয়? 80। 40 আর 60 যোগ করলে কত হয়? 100। 40 আর 60 যোগ করলে কত হয় ভাইয়া? 100। তো 100 তো বড়, তো এটা আরো হবে না। এটা কি হবে না? আরো হবে না, কারণ আমার লাগবে 90 থেকে ছোট। তো আমি একটা পাইছি 100, 90 থেকে বড়, একটা পাইছি 90 সমান, আরেকটা পাইছি 90 সমান। আমার লাগবে কি? আমার লাগবে 90 থেকে ছোট। 50 আর 30 যোগ করলে কত হলো? 80। 50 আর 30 যোগ করলে কত হলো? 80। তার মানে একটা হলো 80, তার মানে সূক্ষ্মকোণটা কত হবে? সূক্ষ্ম দুই কোণ হবে 80 ডিগ্রি। আর এখানে স্থূলকোণটা কত ডিগ্রি তাহলে? 100 ডিগ্রি। স্থূলকোণটা কত ডিগ্রি ভাইয়া? 100 ডিগ্রি। বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, একদম টোটালি ক্লিয়ার, একদম ক্লিয়ার হতে হবে। ক্লিয়ার হওয়া ছাড়া কোনো উপায় নাই। তারপরে একটি সমকোণী ত্রিভুজে একটি সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহু তিনটি দৈর্ঘ্য যথাক্রমে, সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত লেখো। এখন এখন লিখবা সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত। লেখো লেখো লেখো, দ্রুত দ্রুত, ফাস্ট, আমরা ফাস্ট লিখবো, দ্রুত। সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত। সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত হলো ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টি। সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত লেখো, এগুলো কিন্তু নোট এমন থাকতে হবে। সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত। সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত যে ক্ষুদ্রতম দুই বাহুর যোগ বর্গের সমষ্টি। ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টি, ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টি বৃহত্তর বাহুর বর্গের সমষ্টির সমান। ইকুয়াল টু আমি যদি সূত্র মতো করে লিখি, তাহলে ইকুয়াল টু দিয়ে লিখবো বৃহত্তর বাহুর বর্গের সমান সমান। তাহলে আমরা লিখতে পারি ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টি ইকুয়াল বৃহত্তর বাহুর বর্গের সমান। তার মানে এটা তুমি কিন্তু, আমি এখানে এভাবে লিখছি, তুমি কিন্তু সাইডে সাইডে লিখবা, মানে এই লাইনের পরে এইখানে সাইডে লিখবা, আমার এখানে জায়গা নাই দিকে আমি এভাবে লিখছি। তাহলে ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টি হবে বৃহত্তর বাহুর বর্গের সমান। তার মানে আমরা দেখো এই অঙ্কটার মধ্যে যে মানগুলো নিচ্ছি, মানগুলো অবশ্যই আমাদের বর্গ করতে হবে, তাছাড়া আমরা লিখতে পারবো না। তাহলে এখানে ক্ষুদ্রতম বাহু কোন কোন গুলা ভাইয়া? দেখো তো, ক্ষুদ্রতম বাহু হলো 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ইকুয়াল টু 18 স্কোয়ার। আরেকটা কোনটা? আরেকটা আছে 8 স্কোয়ার প্লাস
12 স্কোয়ার ইকুয়াল টু 16 স্কোয়ার। আরেকটা আছে, একটা কি 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল 17 স্কোয়ার। তারপরে আমরা তিনটা আগে করি দেখি, কারণ আমাদের এখন বোর্ডের মধ্যে জায়গা কম। ক্যালকুলেটর কই, ক্যালকুলেটর বের করলাম। ক্যালকুলেটর দিয়ে আমরা এখন ক্যালকুলেশন করবো। 8 8 64, এটা ক্যালকুলেশন করার দরকার নাই। 8 8 64, সরি 8 8 64 প্লাস 15 স্কোয়ার করলে হয় 225, 225 এটাও লেখার দরকার নাই। ইকুয়াল টু জাস্ট এই 18, এটাকে স্কোয়ার করো, 18 কে স্কোয়ার করো। 18 কে স্কোয়ার করলে হবে আমাদের 18 গুণন 18 324, কত আসতেছে ভাইয়া? 324। তার মানে বোঝা যাচ্ছে এই যে 4 5 যোগ করলে 9, তার মানে এটা হবে না। এটা আসতেছে 9, আর এখানে আসতেছে হলো 6 2 8, এখানে আসতেছে 2, তার মানে 289 আসতেছে, যেটা দ্বারা হবে না। 8 8 64, কত ভাইয়া? 64 প্লাস কত আসতেছে? 12 দুগুণে 24, 144। আর এটা 16 কে স্কোয়ার করলে কত হবে ভাইয়া? 256 মেবি, 256 মেবি। যোগ করো, যোগ করলে কত হইতেছে? 4 4 8, 4 আর 2 10, 4 আর 6 10, শূন্য হাতে 1 2, 208 হলো, তার মানে এটাও হবে না। 9 কে স্কোয়ার করলে ভাই কত হয়? 9 9 81 প্লাস 12 কে স্কোয়ার করলে কত হয়? 144 ইকুয়াল 17 কে স্কোয়ার করলে কত হয় দেখো? 17 গুণন 17, 208 9, এই দুটো যোগ করো তো দেখি ভাইয়া। 81 প্লাস 144, 225, 225, তার মানে এটাও হবে না। তার মানে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। আরেকটা মান আছে, তো আরেকটা মান আছে, আমরা একটু উপরে লিখি। জাস্ট শর্তটা লেখা হয়েছে না তোমাদের? আশা করি শর্তটা তোমরা সবাই লিখে ফেলছো। এখানে লিখি আমরা। আরেকটা মান আছে, স্কোয়ার করো, 9 কে স্কোয়ার করো প্লাস 12 কে স্কোয়ার করো, 12 কে স্কোয়ার করো ইকুয়াল 15 স্কোয়ার। ইকুয়াল কত ভাইয়া? 15 স্কোয়ার ইকুয়াল 15 স্কোয়ার। 9 কে স্কোয়ার করলে 81 প্লাস 12 কে স্কোয়ার করলে 144 ইকুয়াল 15 কে স্কোয়ার করলে কত হবে ভাইয়া? 15 স্কোয়ার করলে 225, 225। এখন এটা যোগ করে দেখো তো, এটা যোগ করে 225 হবে। 4 1 5 আর 4 12 2 হাতে 1 2 ইকুয়াল 225, ইকুয়াল 225। ক্লিয়ার 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 ক্লিয়ার, আশা করি একদম ক্লিয়ার। তাহলে এটা অ্যান্সার কি হবে? এই যে ক্ষুদ্রতম দুই বাহু 9 আর 12 কি ছোট, 9 আর 12 কে বর্গ করলাম, বর্গ করে কি পেলাম? বড় বাহুকে বর্গ করলাম, বর্গ করে দুইটা সমান হলো, এটাই আমাদের অ্যান্সার। তো এই দুইটাকে বর্গ করছি, এগুলাকে বর্গ করছি, কোনোটাই মিলে নাই, কোনোটাই কি হয় নাই? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মান সমান হয় নাই, যার জন্য এগুলা কি না অ্যান্সার না। তাহলে অ্যান্সার কোনটা হইয়া? অ্যান্সার হলো আমাদের বৃহত্তর বাহুটা, এই কি বড় ঘটা। অ্যান্সার কোনটা? বড় ঘ। আবার বলতেছি, ক্ষুদ্রতম দুই বাহুর বর্গ করতে হবে, ক্ষুদ্রতম দুই বাহুর বর্গ করতে হবে, সমষ্টি করতে হবে, ইকুয়াল বৃহত্তর বাহুর বর্গ করে সমান হতে হবে। ক্লিয়ার? নিচের কোন দুটি কোণের মাধ্যমে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? দেখো, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ অঙ্কন করা কখন সম্ভব হবে? যখন দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে, কারণ একটা কোণ তো 90 ডিগ্রি অলরেডি আছেই। দেখো, একটা ত্রিভুজ কখন সমকোণী হবে? দেখো, এরকম না, এরকম না ভাইয়া, এটা তো অলরেডি 90 ডিগ্রি আছেই। তার মানে এটা যদি এক্স ধরো, এটা যদি ওয়াই ধরো, তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 90 ডিগ্রি হতে হবে। কারণ এই যে 90 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি। কত ভাইয়া? 180 ডিগ্রি। তো এই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 180 মাইনাস 90 ইকুয়াল টু 90 থাকে। তার মানে এক্স প্লাস ওয়াই মান কত হতে হবে? 90 হতে হবে। এক্স প্লাস ওয়াই মান কত হতে হবে? 90 হতে হবে। দেখো তো কোনটা 90 হয়? 3 2 5, তার মানে এটা হবে না। 3 2 5 হবে না, শূন্য হবে আগে, তারপর যেটা কয়টা হয়? 4 1 5, তার মানে এটা হবে না। 5 আর 8 4 4 8, তাহলে 85 হবে এটা। 3 2 5 আর 95 হবে এটা। 3 3 7 কত? মানে 3 7 কত? 3 7 হলো আমাদের 3 7 10, 10 এর শূন্য, 5 4 9, তাহলে এটা আসতেছে 90, এটা আসতেছে 90। দেখি এটা কত আসে? 3 7 10, 10 এর শূন্য হাতে 1, 5 5 10, তার মানে 100। ঘ নাম্বার আসতেছে 100 ডিগ্রি, আর বড় ঘ নাম্বার আসতেছে আমাদের 90 ডিগ্রি। তার মানে বড় ঘটা অ্যান্সার, বড় ঘ কি অ্যান্সার। কারণ এক কোণ অলরেডি 90 ডিগ্রি আছে, আর এক্স এবং ওয়াই মিলা কত হতে হবে? 90 হতে হবে। এক্স এবং ওয়াই মিলা কত হতে হবে ভাইয়া? 90 হতে হবে। আমি যোগ করে দেখলাম, এটা যোগ করে দেখলাম, আসলে আমাদের 5 9 95, এটা যোগ করে দেখছি আসছে 85, তার মানে 90 আসে না এখনো। এটা যোগ করে দেখলাম 100 আসলো, এটা যোগ করে একমাত্র কত আসছে? 90 আসছে। ক্লিয়ার? আশা করি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ হবে,
যদি এর বাহুগুলোর দৈর্ঘ্য, মানে একটা সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহুগুলোর দৈর্ঘ্য, এই যে একটু আগে পড়াইছিলাম যে ক্ষুদ্রতম বাহুগুলোর বর্গের সমষ্টি বৃহত্তর বাহুর বর্গের সমষ্টির মানে বর্গের সমান। তো দেখো আমরা একটু বর্গ করে দেখি। তো 5 কে স্কয়ার করলে কত হয় ভাইয়া? 25 প্লাস 144, 12 কে স্কয়ার করলে 144, 144, আর 13 কে স্কয়ার করলে কত হয়? 169। এটাকে স্কয়ার বর্গ করলে কত হয়? 4 5 9, 4 2 6 1 ইকুয়াল টু 169। এই যে এটা অলরেডি মিলে গেছে অলরেডি। তো এইখানে এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই তিনটা মান মনে রাখবা, 5 12 13, তারপরে 4 5 3 4 5, 5 12 13 3 5 3 4 5, এই তিনটা মান মনে রাখবা। এই তিনটাতে বেশি ম্যাথ আসে, এবং এখানে না আসলে অন্য কোনো একটা ম্যাথের মধ্যে দেখবা এরকম আসছে। আমি এই কথাটা অন্য কোনো এক জায়গায় বা অন্য কোনো এক ভিডিওতে বলবো আবার। এটা বলবো হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে না, ধরো এখানে দেওয়া থাকবে 3, এখানে দেওয়া থাকবে 4, বলবো অতিভুজ কত? জাস্ট অতিভুজ 5। অতিভুজ কত? 5। এরকম ভাবে তোমাকে বলবে। ধরো এখানে বলা আছে, এখানে ধরো বলা আছে 13, এখানে ধরো বলা আছে 12, তাহলে এটা কত হবে? এটা কত হবে? তখন আমি বলবো এটাকে 5 হবে। এটা কত হবে? 5 হবে। এরকম জাস্ট একটা ত্রিভুজ দিয়ে দিবে, তুমি হিসাব করতে হবে না, ক্যালকুলেশন কিচ্ছু করতে হবে না, জাস্ট সমকোণী ত্রিভুজ বলছে, বলার সাথে সাথে ধরো এখানে 13 বলছে, এখানে ধরো 5 বলছে, জাস্ট এখানে 12 বসাই দিবে, এটাই অ্যান্সার। ঠিক আছে? এইগুলা তুমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মানে ত্রিকোণমিতিতে পাবা এইসব। এটা মনে রাখবা, 5 12 13, যেহেতু দুইটা অ্যান্সার তাহলে আরো থাকতে পারে, দেখো এখানে আরো থাকতে পারে। আরেকটা হলো 6 6 8 10, হ্যাঁ এটাও 6 8 10, এটাও মনে রাখবা। 6 8 10 কিভাবে হয় দেখো, 6 কে স্কয়ার করলে কত? 64 প্লাস 6 কে স্কয়ার করলে, সরি 6 কে স্কয়ার করলে 44 36, 8 কে স্কয়ার করলে 64, 10 কে স্কয়ার করলে 100, তাহলে এখানে আসতেছে কত? 36 আর 64 মিলে কত আসতেছে? 100 ইকুয়াল 100, 100 ইকুয়াল 100, 100 ইকুয়াল 100। তারপর এটা স্কয়ার করে দেখো তো কত আসে? 7 7 49 প্লাস 8 8 64, আর এখানে কত? 100। মিলে না, মিলে না, তো এটা বাদ। আমার অ্যান্সার কোনটা হলো ভাইয়া? 1 2। ক নাম্বার? 1 2। শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি অঙ্কন করা যায়? দেখো শুধু পরিসীমা অঙ্কন দেওয়া থাকলে, আমি একটু আগে দেখে আসি ক্লাসটা চলতেছে কিনা। আলহামদুলিল্লাহ ক্লাসটা চলতেছে। দেখো শুধু পরিসীমা দেওয়া থাকলে কোনটি অঙ্কন করা যায়? শুধু পরিসীমা দেওয়া থাকলে বর্গ অঙ্কন করা যায়। কিভাবে দেখো, তুমি পরিসীমা দেওয়া থাকলে যদি আমি তোমাকে বলি একটা বর্গ, তার মানে 4 বাহু, তার মানে তুমি লিখতে পারো ভাইয়া 4a ইকুয়াল, ধরো পরিসীমার যে মান দেওয়া আছে একটা মান দেওয়া আছে, তার মানে তুমি এর মানটাকে জাস্ট মান মান ভাগ হইলো 4 দিয়ে দিবা, বাহুর মান পাবা। যদি বাহুর মান পাও, বর্গ অঙ্কন করার জন্য কি লাগে? যে কোনো একটা রেখা নিবা, বাহুর মানটা কেটে নিবা, কেটে নেওয়ার পরে এখানে লম্ব অঙ্কন করবা। এখানে কি অঙ্কন করবা? এখানে লম্ব অঙ্কন করবা। তো লম্ব অঙ্কন করলে তুমি এরকম একটা রেখা পাবা। তখন এই বাহুটা আবার এখানে কেটে নিবা, তো এই বাহু থেকে এদিকে চাপ নিবা, এই বাহু থেকে এদিকে চাপ নিবা। জাস্ট একমাত্র সহজ উপায় বর্গ অঙ্কন করা যায়। জাস্ট একটা বাহুর মান দেওয়া থাকলে অঙ্কন করা সম্ভব, আর কিছু লাগবে না। কিন্তু তুমি যদি রম্বস অঙ্কন করতে যাও, রম্বসটা অবশ্যই এরকম বাঁকা হবে একটু। রম্বসটা কি হবে? এরকম বাঁকা হবে। তো রম্বস যদি এরকম বাঁকা হয়, তার মানে যে কোণের পরিমাণটা লাগবে তোমার। বাহুর সাথে সাথে কি লাগবে? মানে বাহু তো লাগবেই, সাথে কোণ লাগবে। তুমি যদি আয়তক্ষেত্র অঙ্কন করতে চাও, তোমাকে দুইটা বাহু লাগবে। কারণ আয়তক্ষেত্রে আমরা জানি এই যে দৈর্ঘ্য একরকম হয়, প্রস্থ একরকম হয়। দৈর্ঘ্য একরকম হয়, প্রস্থ একরকম হয়। ট্রাপিজিয়াম তো আরো ঝামেলা, তো ট্রাপিজিয়ামের কথা নাই বলি, অত জটিল মাছ যাওয়ার দরকার নেই এখন। যেটুকু পড়াইতেছে এটুকু রাখো। আয়তক্ষেত্র হবে না, রম্বস হবে না, বর্গ হবে। তারপরে পরিসীমা ও একটি কোণের মান জানা থাকলে কোণটি আঁকা যায়। পরিসীমা ও একটি কোণের পরিমাণ দেখো, যে পরিসীমা দেওয়া থাকলে তুমি বাহুর মান বের করতে পারো। এই যে কথাটা একটু আগে বললাম, পরিসীমা দেওয়া থাকলে কি করতে পারো? তুমি রম্বস অঙ্কন করতে পারো, কারণ রম্বসের 4 বাহু সমান। তার মানে তুমি এর মানটা বের করতে পারো পরিসীমা দেওয়া থাকলে। আর যখন একটা কোণ দেওয়া থাকবে, তুমি যখন একটা রেখা নিবা বা রেখাটা কাটবা, এখানে একটা কোণ অঙ্কন করবা, ধরো কোণ অঙ্কন করছো, এখন এই বাহুটা সমান করে এখানে কাটবা, আবার এইখান থেকে এদিকে একটা চাপ নিবা, এদিক থেকে এদিকে চাপ নিবা, তারপরে যোগ করবা, দেখো রম্বস হয়ে যাবে। রম্বস হয়ে যাবে। তার মানে পরিসীমা ও একটি কোণের পরিমাণ জানা থাকলে রম্বস অঙ্কন করা যায়। তারপর 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 নিচের কোন তথ্য দেওয়া থাকলে রম্বস অঙ্কন করা সম্ভব? রম্বস অঙ্কন করা সম্ভব যদি একটি কোণ এবং একটি বাহুর মান দেওয়া থাকে, একটি কর্ণ, সরি। শুধু পরিসীমা দেওয়া থাকলে রম্বস হয় না, শুধু বাহুর মান দেওয়া থাকলে রম্বস হবে না, একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে রম্বস অঙ্কন করতে পারবে না তুমি। তখনই সম্ভব একটি কোণ ও বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতে হবে। একটি একটি কর্ণ এবং বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতে হবে। একটি কর্ণ এবং বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তুমি কি করতে পারো? রম্বস অঙ্কন করতে
পারো। নির্দিষ্ট একটি ত্রিভুজ আঁকা সম্ভব, মানে একটা ত্রিভুজ কখন আঁকা যাবে? দুটি কোণ এবং এদের সংলগ্ন বাহু দেওয়া থাকলে, হ্যাঁ, দুটি কোণ যদি দেওয়া থাকে এবং এদের সংলগ্ন যদি একটা বাহু দেওয়া থাকে তাহলে অঙ্কন করা সম্ভব। দুইটা কোণ একটা বাহু দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা যায়। তিনটি কোণ দেওয়া থাকলে না, ওই দিয়ে আমি তোমাকে দেখাইছিলাম না যে 190 ডিগ্রি 180 ডিগ্রি হবে, ঠিক আছে, তিন কোণের পরিমাণ, কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যাবে না, এটা আগেই বলছি। তার মানে তিনটি কোণ দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। দুটি কোণ ও এদের একটি বিপরীত বাহু দেওয়া থাকলে অঙ্কন করা যায়, হ্যাঁ, যদি দুইটা কোণ দেওয়া থাকে এবং একটি বিপরীত বাহু দেওয়া থাকে তাও ত্রিভুজ অঙ্কন করা যায়। তার মানে 1 3, রাইট অ্যান্সার কোনটা ভাইয়া? 1 3। তারপরে বলছে একটি রম্বস আঁকা যাবে যদি দেওয়া থাকে। রম্বস কখন আঁকা যাবে? যদি একটি একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে, মানে এখানে 1 2 3 হবে, মিস্টেক হয়েছে, বুঝে নিও। একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে না, একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে রম্বস আঁকা যায় না। একটি বাহু একটি কর্ণের দৈর্ঘ্য, হ্যাঁ, একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য, এটা একটু আগে পড়ছি, দেখো যেগুলো পড়ছে এগুলো রিপিট হচ্ছে। একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে রম্বস আঁকা যায়। একটি বাহু এবং একটি কোণ দেওয়া থাকলে রম্বস অঙ্কন করা যায়, যেটা আমরা বলছিলাম, এই যে কোণ দেওয়া থাকলে আঁকে দেখাইছিলাম, যেটা একটি বাহু এবং একটি কোণ দেওয়া থাকলে রম্বস আঁকা যায়। তার মানে 2 3। ভাই অ্যান্সার কোনটা? 2 3। তারপরে আসো, নিচের তথ্যটি লক্ষ্য করো। আয়ত এক ধরনের সামান্তরিক, হ্যাঁ, আয়ত এক ধরনের সামান্তরিক, আয়ত এক ধরনের সামান্তরিক। আয়ত কি ভাইয়া? এক ধরনের সামান্তরিক। তারপরে বলছে বর্গ এক ধরনের আয়ত, হ্যাঁ, বর্গ এক ধরনের আয়ত, বর্গ এক ধরনের আয়ত। দেখো তুমি বর্গ আঁকাও, জাস্ট ওটাকে তুমি যদি আয়তের সাথে চিন্তা করো আয়তের মতো দেখা যাবে, আয়তের মতো হবে, তার মানে বর্গ এক ধরনের আয়তন। রম্বস এক ধরনের বর্গ না, রম্বস কখনো এক ধরনের বর্গ হবে না, কারণ রম্বসের কোণগুলো হলো এরকম এরকম বাঁকা, আর বর্গের কোণগুলো হলো এরকম, বর্গের কোণগুলো হলো এরকম, তার মানে রম্বস এক ধরনের বর্গ হবে না। তার মানে 1 2। যে ত্রিভুজের তিনটি কোণ সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে, হ্যাঁ, যে ত্রিভুজের তিনটি কোণ সমান। এখন বলতে পারো ভাইয়া বললো কোণ সমান, আপনি বলতেছেন সমবাহু ত্রিভুজ, কেমনে? এটা কি পসিবল? আপনি বললেই হলো? হ্যাঁ, আমি বললেই হলো। কিভাবে হলো দেখো, যদি তুমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন, একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, তুমি যদি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, তার মানে এখানে কোণ হবে 60 ডিগ্রি, এখানে কোণ হবে 60 ডিগ্রি, এখানে কোণ হবে 60 ডিগ্রি। তার মানে কি তিনটি কোণই সমান, এই যে তিনটি কোণ সমান হলে এটা কি হবে ভাইয়া? সমবাহু ত্রিভুজ হবে। তিনটি কোণ সমান হলে এটা কি হবে ভাইয়া? সমবাহু ত্রিভুজ হবে। বুঝতে পারলাম? আর তিনটি বাহু যদি সমান হয়, যদি কখনো বলে যে একটা ত্রিভুজের তিনটা বাহু সমান, কোণগুলোর পরিমাণ কত? কোণগুলোর পরিমাণ কত ভাইয়া? তাহলে 60 ডিগ্রি করে। কোণগুলোর পরিমাণ কত? 60 ডিগ্রি করে, মনে থাকবে? দেখো প্রশ্ন কিন্তু বিপরীত বলতে পারে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত? 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ 60 ডিগ্রি। তিনটি বাহু সমান হলে তার কোণের পরিমাণ কত হবে? 60 ডিগ্রি। যদি তিনটি কোণের পরিমাণ সমান হয়, মানে প্রত্যেকটা কোণ সমান, তাহলে ত্রিভুজটা কি বলবো? সমবাহু ত্রিভুজ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপর তিনটি কোণ সূক্ষ্মকোণ, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে, হ্যাঁ, এটা ওই যে আমাদের নবম ক্লাসে আলোচনা ছিল, সূক্ষ্মকোণ স্থূলকোণ আলোচনা করছিলাম আমরা, যে যদি সূক্ষ্মকোণ হয় সূক্ষ্মকোণ হয় তিনটাই, তাহলে সেটাকে আমরা সূক্ষ্মকোণী বলবো, কিন্তু তিনটাই স্থূলকোণ হলে এটাকে স্থূলকোণী বলা যাবে না। কি জন্য বলা যাবে না? বিবরণ সহ বলে দিচ্ছি, বিস্তারিত আলোচনা করে দিচ্ছি, যারা ক্লাসটা না দেখছো দেখে নিবা। একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। ইয়েস, একটা কোণ সমকোণ হলেই তাকে সমকোণী ত্রিভুজ বলে। এরকম একটা কোণ সমকোণ হলেই তাকে সমকোণী ত্রিভুজ বলে। একটা কোণ সমকোণ হলেই তাকে সমকোণী ত্রিভুজ বলে। দেখো তার মানে একটি এক 1 2 3 তিনটাই রাইট, কারণ তিনটা কোণ সমকোণ হলে সমবাহু ত্রিভুজ, সূক্ষ্মকোণ হলে সূক্ষ্মকোণ হলে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণ হলে সমকোণী ত্রিভুজ, তিনটাই রাইট, তিনটাই রাইট। তারপর একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে অঙ্কন সম্ভব, মানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সুষম সুষম ত্রিভুজ অঙ্কন করা যায়, সুষম ত্রিভুজ অঙ্কন করা যায়, বর্গ অঙ্কন করা যায়, যেটা দেখাই দিচ্ছি। রম্বস অঙ্কন করা যায় না, রম্বস অঙ্কন করা যাবেও না। তাহলে কি ভাইয়া? 1 2, 1 2 রাইট অ্যান্সার, 1 2 কি রাইট অ্যান্সার। তারপরে আসো, ওয়াও, চিত্রের মধ্যে চলে আসছি, চিত্রের মধ্যে চলে আসলাম। দেখো এটার মধ্যে এই দুইটা চিত্র, এই দুইটা দিয়ে একটা চিত্র আছে, তার বেশি চিত্র নাই। এবিসি একটি সামান্তরিক, হ্যাঁ, এবিসিডি একটি সামান্তরিক। বলছে এক্স কোণের পরিমাণ কত, তার মানে এখানে এটাই প্লাস হবে, এটা প্লাস দিয়ে নাও, তোমরা যখন লিখবা তখন এখানে প্লাস দিয়ে নিবা, মানে 3x প্লাস 8, 3x প্লাস 8 হবে। আর নিচে আছে হলো 2x প্লাস 7। আমি জানি যে সামান্তরিকের বিপরীত কর্ণগুলো পরস্পর সমান, কথাটা মাথায় রাখো, সামান্তরিকের বিপরীত কর্ণগুলো পরস্পর সমান। সামান্তরিক কোণটা এই এইটা, এই সামান্তরিকের এই কর্ণ আর এই কর্ণ সমান, এই কর্ণ আর এই কর্ণ সমান। তাহলে এই কর্ণ আর এই কর্ণ যদি সমান হয়, তার মানে আমরা জানি
যে এই দেখে ধরো আমি যদি চিত্রটা এরকম ভাবে লিখি যে ভাইয়া এই কোণ আর এই কোণ সমান, একটু এদিকে লিখি, তো এরকম তাই না, সামান্তরিক এরকম না? তো এখানে আছে কত 3x+8, তো এই কোণ আর এই কোণ যদি সমান হয় তাহলে এখানে কত আছে ভাইয়া 3x+8, তো এখানে আছে কত 2x+7। তো এখন আমরা জানি যে এই সম্পূর্ণটা কি ভাইয়া, সম্পূর্ণটা কি এক সরল কোণ। এক সরল কোণ মানে কি 180 ডিগ্রি। তার মানে এই কোণটা আর এই কোণ যদি যোগ করো তুমি, মানে 3x+8 যদি যোগ করো 2x+7 ইকুয়াল টু কত আসবে 180 ডিগ্রি, কারণ এক সরল কোণ। কারণ কি ভাইয়া এক সরল কোণ। তো এখন 3 আর 2 যোগ করে কত হয় 5x ইকুয়াল টু 5x 8 7 15 প্লাস 15 ইকুয়াল টু 180। তো 5x ইকুয়াল, আমার কিন্তু এত টাইম লাগবে না, তোমাদের বুঝাইতেছি দিকে এত টাইম লাগতেছে, 180, তোমারও কিন্তু এত টাইম লাগবে না, -115। তাহলে এখানে থাকতেছে কত ভাইয়া, থাকতেছে x ইকুয়াল 165, 165 ভাগ কত, ভাগ হলো 5, এই সাইডে 5 যে গুণাকারে ছিল, ভাগ করলে কত আসতেছে ভাইয়া 33, কত আসতেছে 33 ডিগ্রি, ভাগ করে দেখো 5 হবে এখানে। তার মানে x কোণের পরিমাণ কত ভাইয়া, x কোণের পরিমাণ পাইছো তুমি 33 ডিগ্রি, ঘ নাম্বারটা অ্যান্সার। বলছে সামান্তরিক বৃহত্তর কোণের মান কত, সামান্তরিকের বৃহত্তর কোণ তাহলে কত হবে ভাইয়া, যেহেতু সামান্তরিকের বৃহত্তর কোণ বলছে তার মানে এই যে এই কোণটাই বৃহত্তর না, এখানে এই কোণটাই বৃহত্তর, তার মানে তুমি যদি এখানে মান বসায় দাও, এই এখানে 3 গুণন 33, 3 গুণন 33 প্লাস 8, তার মানে 33 3 33 99 প্লাস 8 আসতেছে কত ভাইয়া 107, কত আসতেছে ভাইয়া 107, 107 ডিগ্রি। কই আছে, কই আছে, আছে ওই কিরে, এই যে কিরে আছে 107, ওই কিরে 107 অ্যান্সার, ঠিক আছে। আসো তারপরে, তারপরে কোশ্চেনটা কি, এ বি সি ডি সামান্তরিকের, হ্যাঁ একটা সামান্তরিক আছে, আমরা দেখতেছি একটা সামান্তরিক আছে। বলছে সামান্তরিকের এ বি সমান্তরাল সিডি, হ্যাঁ এ বি সমান্তরাল সিডি, কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলা পরস্পর সমান্তরাল, সমান ও সমান্তরাল, তার মানে এটা সামান্তরিকের যে শর্তটা দিচ্ছে এটা শর্ত মানছে। এসি ক্ষুদ্রতম কর্ণ, ভাই এটা তো পাগলেও বলবে যে না এসি বড় বড় কর্ণ, এসি কি বৃহত্তর কর্ণ না, কিন্তু পাগলে বললে কি হবে, পরীক্ষা মতো তোমরা ভুল করবা, ঠিক আছে। পরীক্ষা মধ্যে ছাত্ররা ভুল করে, পরীক্ষা মধ্যে ছাত্ররা ওই যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ বাদরকে মুখস্থ করতে হয় না, এরকম এগুলা বারবার করে পড়তে হবে, না হলে ওই যে গাছের পাতা যেরকম ভাবে পরীক্ষার হলে যে নীল দেখো, এখানে মনে করি ম্যাথও মনে হবে যে এটা বড় দেখা গেছে, তখন চিন্তা করবা এই বড় দেখা গেছে এটা কি বড় হবে, তাহলে বড় দেখা গেলে এত সহজটা কি দিছে, কিন্তু আসলে সহজ প্রশ্ন আসে, মানে আমরা পেঁচাই ফেলি যে আসলে এত সহজ প্রশ্ন দিবে, হ্যাঁ এত সহজ প্রশ্ন দিবে। দেখো তাহলে এসি ক্ষুদ্রতম কর্ণ, এসি কি ক্ষুদ্রতম কর্ণ, আর এসি কি বৃহত্তর কর্ণ, সরি এসি কি হবে বৃহত্তর কর্ণ, তার মানে এটা ভুল, এটা ভুল, এটা ভুল যদি হয় তার মানে আর বাকি যে কোনো এক তিন রাইট অ্যান্সার হবে এটা বলেই দিয়ে বুঝাই যায়। তার মানে বলছে কি এই যে ডি এ, ডি এ সি কোণ, মানে এই যে এখানে যে কোণটা আছে এই কোণ, আর এই যে বি সি ডি কোণ মানে বি সি এ কোণ, এই যে এখানে এখানে যে কোণ আছে এই কোণ দুটা কি পরস্পর সমান, এই দুটা কোণ দুটা কি পরস্পর সমান। তারপরে দেখি আছে নাকি আরো, শেষ, আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমাদের দশম ক্লাস শেষ হয়ে গেল, দশম ক্লাসের মাধ্যমে আমাদের প্রথম 7টা অধ্যায় শেষ হয়ে গেছে, প্রথম 7টা অধ্যায় শেষ হয়ে গেছে। তো প্রথম 7টা অধ্যায় আমরা টোটাল কতগুলো এমসিকিউ করছি, কমপক্ষে কম করে হলেও 7টা, যদি 20টা করেও ধরো এভারেজ 7 20 140, মিনিমাম আমরা আরো বেশি পড়ছি, কারণ তৃতীয় অধ্যায় থেকে তো আমরা 3 20 60টার মতো পড়ছি, তৃতীয় অধ্যায় থেকে তো আমরা 60টার মতো পড়ছি, তো সবকিছু মিলে আমরা টোটাল 160টার মতো অঙ্ক মানে এমসিকিউ পড়া হয়েছে, বা এরকম বা 160 থেকে 70টা বা 80টা পড়া হয়েছে। তো ক্লাসগুলো তোমাদের কেমন লাগতেছে ভাই অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকে দশম ক্লাস কে কে শেষ করছো, 10টা ক্লাস শেষ হয়েছে কার কার কমেন্ট করে জানাবা, আর কার কয়টা ক্লাস শেষ হয়েছে তাও জানাবা। ধরো তোমার 3টা ক্লাস যদি শেষ হয়ে থাকে তাও জানাবা, তুমি যদি আজকে প্রথম ক্লাস করো তাও জানাবা, তুমি যদি এর আগে 2টা ক্লাস করে থাকো তাও জানাবা, মানে তোমার টোটাল কয়টা ক্লাস শেষ হয়েছে তা জানাবা। আর যারা নতুন তাদেরকে বলবো আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, বা কমেন্ট বক্সের প্রথমে লিংক দেওয়া থাকবে বাকি সবগুলা ক্লাসের, তো এখানে পর্যায়ক্রমে সবগুলা ক্লাস সাজানো থাকবে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখে নিবা। তো আমরা পরবর্তী ক্লাসে অষ্টম অধ্যায়, তোমাদের সব থেকে ভয়ের, তোমাদের সব থেকে ভয়ের, সব থেকে জটিল, সব থেকে কঠিন, কি বলবো তোমাদের, তোমাদের কাছে দুর্বিদ্য একটা অধ্যায়, তোমরা বুঝতে পারো না, সে অধ্যায়টার নাম কি ভাইয়া, বৃত্ত। সে অধ্যায়টার নাম কি, বৃত্ত। বৃত্তকে আমরা একদম পানি পানি করে, বৃত্তকে ভেঙে গুঁড়া গুঁড়া করে শরবত বানিয়ে খাওয়াই দিব তোমাদের, ঠিক আছে।
বৃত্তকে আমরা গুঁড়া গুঁড়া করে শরবত বানিয়ে তোমাদের খাওয়াবো, রোজার দিন ইফতার করাবো সবাইকে। ঠিক আছে, ইফতার করাবো আমরা বৃত্তকে ভেঙে গুঁড়া গুঁড়া করে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো যেন সুস্থ থেকে তোমাদের ক্লাসগুলো শেষ করে দিতে পারি। সবাই ভালোভাবে পড়াশোনা করো, সকলের জন্য শুভকামনা রেখে আজকের ক্লাসটা আমি শেষ করছি। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবা, ছোট ভাইদেরকে বলবা, সবাইকে বলবা যে এখানে একটা ভালো ক্লাস হচ্ছে, সকলে যেন ক্লাস উপস্থিত হয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।